শুভ সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। আজ শুভ সন্ধ্যা থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি, গণসঙ্গীত শিল্পী ও সংগঠক মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিমের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি বর্ষবরণ অনুষ্ঠানের সময়সূচি। বাংলা সনের আরেকটি নতুন বছর দরজায় কড়া নাড়ছে। আগামীকালই পয়লা বৈশাখ, বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ 1424। বর্ষবরণের সার্বজনীন উৎসব শুরু হবে আগামীকাল রমনার বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠানের মধ্য দিয়ে। ভোর 6:30টায় রাগ সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণ অনুষ্ঠান। এই আয়োজনে থাকছে ভক্তিরস ও প্রকৃতি বন্দনায় রাগাশ্রয়ী গান, সুদিনের প্রত্যাশা নিয়ে দেশের গান, লোকসুরের গান সহ আরও অন্যান্য পরিবেশনা। এছাড়া পয়লা বৈশাখের প্রাণের জোয়ারে জেগে ওঠা নগরের আরও আয়োজনের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের মঙ্গল শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠান। শুভ নববর্ষ সবার জীবনে নিয়ে আসুক শান্তি ও সুখের বাণী। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভিন্ন গ্যালারিতে চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। পটুয়া নাজির হোসেনের চিত্রকর্ম দিয়ে ধানমন্ডি আলিয়াস ফ্রসেস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে বাঘের দেশে বৈশাখ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। উত্তরের গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে মুখ ও মুখোশ প্রদর্শনীর 7। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। আমার সামনে এসে মাস্তানি চলবে না, বুঝছেন? তাহলে আমরা কি করব? এইটাই তো আমাকে নেশা, এইটাই তো আমাকে পেশা। আমরা তো কি বলতাছিস তুই? না, আমরা কখনো মাস্তানি করছি আপনি দেখছেন? হি ইজ মাই বোজম ফ্রেন্ড আয়ুব। হ্যালো আয়ুব। আসসালামু আলাইকুম আপু। রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। মনে পড়ে তাই হাতটা বাড়াই বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। হ্যাঁ, তোমার যে নন স্টিক কি প্যান আছে না, ওই যে তেল কম লাগে যে, ওইটা একটা দাও। না না, আমি পারবো। আসলে বাবা মার ব্যবহার করা যেসব হাঁড়ি পাতিল ছিল সেগুলো ঢাকায় রেখে গিয়েছিল, ওগুলাতে আমি আসার পরে রান্না শুরু করেছিলাম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শিল্পকলা বিভাগে 21 পদকে ভূষিত হয়েছেন শিল্পী সংগ্রামী মাহমুদ সেলিম। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি, গণসঙ্গীত শিল্পী ও সংগঠক মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আছি, ভালো আছি। আজ বাংলা বছরের শেষ দিন। বিদায়ী সূর্যের সাথে সাথে আমরা আজকে একটি বাংলা বছরকে বিদায় জানিয়ে দিলাম। কালকে থেকে আমরা একটি নতুন বছর শুরু করতে যাব। তো যেহেতু আজকে চৈত্র সংক্রান্তি, আমরা হয়তো অনেকেই জানি যে চৈত্র সংক্রান্তি বিষয়টা আসলে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্রথা বা একটি রীতি, কিন্তু আসলে পুরো বিষয়টি সম্পর্কে আমরা জানি না। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে চৈত্র সংক্রান্তি আসলে কি?
সংক্রান্তি হচ্ছে উত্তরণের কাল। একটা পুরনো বছর শেষ করে বা পুরনো মাস শেষ করে যদি আমরা নতুন মাসে যেতে চাই, তাহলে যে উত্তরণের যে জায়গাটা ওটা হলো সংক্রান্তি। আচ্ছা, মানে উত্তরণের সময়টাকে বলা হয়। 1586 খ্রিস্টাব্দে সম্ভবত 16 এপ্রিল আচ্ছা, সম্রাট আকবরের যখন সিংহাসনে আরোহণ হয়, তখন থেকে কিন্তু বাংলা সনের প্রচলন হয়। এবং বাংলা সনটা মাসগুলি কিন্তু আগে থেকে ছিল। বিশাখার নামে বৈশাখী, বৈশাখ, জ্যেষ্ঠার নামে জ্যৈষ্ঠ, নক্ষত্রের নামে। তখন বর্ষ শুরু ধরা হতো অগ্রহায়ণ মাস, ফসল তোলার মাস এবং খাজনা আদায়ের মাস। অগ্রহায়ণ মাসের আগে ছিল কার্তিক মাস। কার্তিক থেকে অগ্রহায়ণ যাওয়ার সময় যে জায়গাটা, এই সময় এটাকে বলা হতো কার্তিক সংক্রান্তি। আচ্ছা, তখন যেহেতু বছরের প্রথম মাস হলো অগ্রহায়ণ মাস, এই কার্তিক সংক্রান্তিতেও এই বাংলাতে কৃষকরা বিশেষ করে অনেক উৎসব আনন্দ বা মেলা এটা পালন করতেন। সেইটি পরিবর্তিত হয়ে এসেছে চৈত্র মাসে। এখন আমরা চৈত্র সংক্রান্তি পালন করি এবং সেটাও বহুদিনের ব্যাপার। এবং চৈত্র সংক্রান্তি হচ্ছে কোনো বিশেষ ধর্মের না, কিন্তু সেটাই এটা হলো গ্রামীণ জীবনের, কৃষকের বা গ্রামে যারা থাকে তাদের। এখানে আড়ংয়ের মেলা হয়। আড়ংয়ের মেলাতে গরুর দড়ি ছেঁড়ার প্রতিযোগিতা হয়, কার গরু কত মোটা দড়ি ছিঁড়তে পারে, এবং তাকে খাইয়ে দেয়ে তৈরি করা, স্নান করানো, এবং তার পিঠে ওই কলকির উল্টো দিক দিয়ে কালি মেখে ছাপ দেওয়া, এগুলি এক একটা রিচুয়ালস। কিন্তু এই রিচুয়ালসের মধ্যে কোনো ধর্মেরই কোনো ব্যাপার নেই। এটা সেটাই, মানে আগে একটা সময় এটা হয়তো হিন্দুদের থাকলেও এখন কিন্তু হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে, মানে ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবটি পালন করে সবাই পালন করে আসছে। হ্যাঁ, তো এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? এটা তো একটা অসাম্প্রদায়িক উৎসব নিঃসন্দেহে, এবং এটা বাঙালির প্রকৃতির উৎসব। তো প্রকৃতির উৎসব, প্রকৃতি তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সেটাই ভাবে না, বিচার করে না, আলাদাও করে না। তো এই ব্যাপারে আমি একটা গান করেছি, গাহি মানুষের গান এর মধ্যে। আচ্ছা, সেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, প্রকৃতি বা স্রষ্টাও এটা আলাদা করে না, সবাইকে দেওয়ার সময় একই রকম দিয়ে থাকে। আচ্ছা, দুই লাইন আমরা একটু শুনবো গানটা। সবার জন্য চন্দ্র সূর্য, আকাশ বাতাস জল, সবার জন্যে দুনিয়ায় শস্য ফুল আর ফল। তার কাছে তো নাই ভেদাভেদ, তার কাছে তো নাই ভেদাভেদ, হিন্দু মুসলমান করো মানুষের সন্ধান, করো মানুষের সন্ধান। কেন খোঁজো হিন্দু, মুসলিম, বৌদ্ধ আর খ্রিস্টান, করো মানুষের সন্ধান, করো মানুষের সন্ধান। এই ধরনের বিষয়টা হলো যে আসলে আমরা এই জিনিসটা মানুষের কাছে আবার নিয়ে আসার চেষ্টা করছি, যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে সাম্প্রদায়িক যে টেনশনটা, এটা সমগ্র উপমহাদেশেই বেড়েছে। আমি বলবো বাড়ানো হয়েছে। সেটা নানাবিধ রাজনৈতিক বিষয় আছে। এ দেশটাকে ভাগ করে শোষণ করার নীতি যেটা ব্রিটিশরা শুরু করে গিয়েছিল, এখন বড় বড় দেশ বা বড় বড় কর্পোরেট তারা চেষ্টা করে ভাগ করে আমাদেরকে আলাদা করে রাখবে এবং শোষণ করা যাতে সুবিধা হয়। কিন্তু আমাদের মধ্যে রক্তে কোনো পার্থক্য নাই। হাসপাতালে যখন আমরা যাই অসুস্থ হই, যখন ব্লাড দেয়া হয়, তখন জিজ্ঞেস করা হয় না যেটা হিন্দুর রক্ত না মুসলমানের রক্ত। এগুলি হলো আমাদের সবথেকে বড় পরিচয়, আমরা মানুষ, আমরা মানুষ। সেটাই। সুতরাং সেভাবেই আমাদের এই অসাম্প্রদায়িক উৎসবগুলিকে আরো বেশি বেশি পালন করা উচিত। যেমন চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ, নবান্ন, বর্ষা উৎসব, তারপরে পৌষ মেলা, এগুলি কিন্তু আমাদের গ্রামে প্রচুর হতো। এবং গ্রামাঞ্চলে এই মেলা উপলক্ষে অনেকগুলি উপলক্ষ ছিল। এটার একটা কথা হলো যে তাদের সমগ্র বিক্রয়যোগ্য উপকরণগুলিকে একটা মেলার মধ্যে উপস্থাপন করা, এটা একটি ব্যবসায়িক ব্যাপারও ছিল, অর্থনৈতিক চাকাকে সচল রাখতো। আর একটা দিক হচ্ছে মিলন মেলা। সেখানে প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকতো যে মেলাটা হবে, বৈশাখী মেলাটা হবে, চৈত্র সংক্রান্তি মেলা হবে, আড়ং হবে। এই যে বিনোদন সমগ্র গ্রামীণ জীবনের, এই বিনোদনের বিষয়টির মধ্যে কোনো ধর্ম ছিল না, এটা প্রত্যেকটি ধর্মের মানুষ পালন করতো।
অধীর আগ্রহে অপেক্ষা করে থাকছে। আচ্ছা, আজকে বছরের শেষ দিনে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে পুরো বছরটি আসলে বাংলা সংস্কৃতি চর্চা কতটুকু হয়েছে বা কতটুকু সমৃদ্ধশালী হতে পেরেছি আমরা এই বছরটিতে? এই বছরে সংস্কৃতি চর্চা হয়েছে, কিন্তু এটার বিচার নিয়ে এখনো বসা হয় নাই। কারণ হচ্ছে যে গত বছরের চেয়ে এটা ভালো হয়েছে কিনা সেটা অন্তত আমার কাছে হিসাবটা নাই। তো আমার মনে হয় যে আমরা চেষ্টা করছি, আমরা আরো বেশি বেশি অসাম্প্রদায়িক হওয়ার চেষ্টা করছি। যদিও ভেতরে ভেতরে সাম্প্রদায়িকতা বেড়ে চলেছে, আমার মতে এই আমাদের সংস্কৃতিই পারে এই মানুষকে একটা অসাম্প্রদায়িক মানসিকতায় গড়ে তুলতে। সেটার চর্চা আরো বেশি বেশি হওয়া দরকার, এটা আমি মনে করি। যে সংস্কৃতির যে শক্তি, এই শক্তির কাছে সাম্প্রদায়িকতার শক্তি দাঁড়াতে কখনোই পারবে না। আপনি সবসময় শিল্প সংস্কৃতির সাথে আছেন, এর মধ্যেই আপনার সবসময় বিচরণ, এবং এটার ফলস্বরূপ আপনি একটি স্বীকৃতি পেয়েছেন 21শে পদক এবছর যেটা সম্পন্ন হয়েছে। তো আপনার কাছে বছরটি নিশ্চয়ই অনেক বেশি ভালো ছিল অন্যান্য যে কোনো বছরের তুলনায়। হ্যাঁ, সেটা তো বটেই। আমি প্রায় 45 বছর ধরে সংস্কৃতির সাথে জড়িত। বিশেষ করে সংস্কৃতির যে সঙ্গীতের এবং সংস্কৃতির যে মূল কাজ, সেই কাজের সবচেয়ে প্রত্যক্ষ অংশের সাথে জড়িত। আমি একটু বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে সঙ্গীত হচ্ছে মানুষকে শেখায়, মানুষকে সচেতন করে। আচ্ছা, শিল্প কলা মানুষকে সচেতন করে। তো সেই সচেতনতার দুটো ধারা আছে, একটা অপ্রত্যক্ষ ধারা বা পরোক্ষ ধারা, ধীরে ধীরে গোপনে মানুষকে শিক্ষিত করে তোলে। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ ধারা, যেটা সরাসরি মানুষকে শেখায় এবং আন্দোলনে সংগঠিত করে। আচ্ছা, তো সেই ধারা হচ্ছে গণসঙ্গীতের ধারা। তো আমি গণসঙ্গীতের ধারার সাথে প্রথম থেকে যুক্ত আছি, এবং গণসঙ্গীতের ধারার মধ্যে লোক সংস্কৃতির সুরকে মিলিয়ে একসাথে আমি একটা গীতি আলেখ্য রচনা করেছিলাম। এবং সেটি একটি দুঃসাহসের কাজ ছিল। সবাই বলে যে 1975-এ বঙ্গবন্ধুকে সপরিবারে নিহত করার পরে পরিস্থিতিতে যখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না, তখনই আমরা ইতিহাস কথাকেও রচনা করি লোকসুরে এবং সহজ ভাষায় বঙ্গবন্ধুর কথাকে তুলে আনার জন্যে। উদ্দেশ্য নিশ্চয়ই রাজনৈতিক, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে পুনরায় মানুষের মনে প্রতিষ্ঠিত করা এবং তাদের মনের ভিতরে যে ক্ষোভগুলি আছে সেগুলিকে জাগিয়ে তোলা, এবং সেটা সফল হয়েছিল। এইভাবে আমরা চেষ্টা করেছি যে সঙ্গীতটাকে দিয়ে মানুষকে নানাভাবে সংগ্রামে, গণতন্ত্রের সংগ্রামে, নানা সংগ্রামে সঙ্গীতকে দিয়ে মানুষকে জাগিয়ে তোলার চেষ্টা করা। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টাকেই লক্ষ্য করেছেন। এবং আমি কিন্তু খুব স্টার শিল্পী না, যেমন আমাকে সবসময় দেখা যায় বা অটোগ্রাফ নিতে আসে, এমন কোনো শিল্পী নয়। কেমন লেগেছে? অবশ্যই একটা ভালো লাগার অনুভূতি, তারপরও এতদিন পর এই সম্মাননা পেয়ে কেমন লেগেছে? অবশ্যই খুব ভালো লেগেছে। আমি খুবই আনন্দিত এবং কৃতজ্ঞ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে উনি খুঁজে নিয়েছেন। এটা আসলে আমার জন্য শ্লাঘার বিষয়। আপনাকে অনেক অনেক অভিনন্দন এমন একটি সম্মান পাওয়ার জন্য। তো আগামীকাল নতুন একটি বছর শুরু হচ্ছে, আমাদের বাংলা বছরের প্রথম দিন। সেই দিনটিকে আসলে কিভাবে বরণ করে নেবেন, কিভাবে পালন করবেন? বাংলা নববর্ষে আমরা তো প্রতি নববর্ষেই ছায়ানটের বিশাল অনুষ্ঠান হয়, সে তার সাথে যুক্ত থাকি। এটা আমরা দীর্ঘকাল ধরেই আমরা করি। এই কাজটা করে আমরা উদীচী অফিসে বসে আমরা একটু খাওয়া দাওয়া করি, এবং এই মুড়ি ইত্যাদি ইত্যাদি, মানে আমাদের যা মেলার গ্রামীণ ঐতিহ্যের যে বিষয়গুলি সেগুলো আমরা খাওয়া দাওয়া করি। এবং অবশ্যই পান্তা ইলিশ না, কারণ হচ্ছে যে পান্তা ইলিশটা আমাদের সংস্কৃতির অঙ্গ না, এটা নতুন করে চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের দেশের কৃষক ইলিশ মাছটা, পান্তা ভাতটা প্রতিদিনই খায় কাঁচামরিচ বা পেঁয়াজ দিয়ে, এবং তারা নববর্ষে কিন্তু একটু ভালো খাওয়ার চেষ্টা করে। হয়তো সেই পান্তাটার মধ্যে একটু গুড় দিয়ে একটু ইয়ে করে জাউয়ের মতো বা ফিরনির মতো রান্না করে তারা খায়। যার যেটুকু সাধ্য তারা সবচেয়ে ভালো খাওয়ার চেষ্টা করে, তারা পান্তা খাওয়ার চেষ্টা করে না। এটি আমাদের ঐতিহ্যের বাইরে। আপনি তো বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর সহ সভাপতি হিসেবে আছেন। উদীচী শিল্পী গোষ্ঠীর কি ধরনের আয়োজন থাকছে আগামীকাল? উদীচী শিল্পী গোষ্ঠীর সারা দেশে অনেক আয়োজন থাকছে। আচ্ছা, যেমন বরিশালে একটা বিশাল উৎসব হবে, পয়লা বৈশাখের উৎসব, এবং উদীচী এটা অর্গানাইজ করে। মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে বিশাল। যশোরে সেটি খুব ঐতিহ্যবাহী অনুষ্ঠান, এটিও উদীচীর এটা সংগঠিত করা, এবং সারা দেশে উদীচীর বিভিন্ন শাখায় পালিত হচ্ছে। যেহেতু কেন্দ্রে আমরা ছায়ানটকে সহায়তা করি, সেহেতু আমরা কেন্দ্রে আমরা বড় করে পয়লা বৈশাখটা করি না, আমরা ঘরোয়াভাবে
অনুষ্ঠান, গান বাজনা, খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এটা পালন করি। আমাদের হাতে একেবারেই সময় শেষ। আমি একদম ছোট্ট করে আপনার কাছে একটু জানতে চাইবো যে এখন যে নববর্ষের ট্রেনটা চলছে, আমরা আসলে কি আমাদের এই যে বৈশাখ পালন এত কিছুর ভিড়ে আসলে মূল যে বৈশাখী ভাবনা সেটা থেকে কি অনেকটা দূরে সরে গিয়েছে? একদম ছোট্ট করে আমি জানতে চাইবো। ঐতিহ্যের নবায়ন আমি কিন্তু সমর্থন করি। ঐতিহ্য আগে গ্রামে যেভাবে পালন করা হতো, হালখাতা করা হতো, বা এখন তো হালখাতার বিষয়টা নাই, যে বাকি থাকলো আর সেই খাতার মধ্যে লিখে আবার টাকা জমা দিয়ে পরের বছরের বাকি বকেয়া, এই বিষয়টা নাই এখন। এখন অন্যভাবে সমাজটা এগিয়ে যাচ্ছে, কিন্তু ঐতিহ্যের নবায়ন প্রয়োজন, তা নাহলে ঐতিহ্য কিন্তু হারিয়ে যাবে। তো নবায়নটা আমি সমর্থন করি, কিন্তু নবায়নটাকে প্রকটভাবে যাতে ঐতিহ্য থেকে একেবারে শিকড় ছেড়ে বেরিয়ে আসে সেটা যেন না হয়, শিকড়ের সাথে সাথে সংলগ্ন থাকে, অবশ্যই সেটা হওয়া উচিত। অনেক ভালো লাগলো আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি এবং কালকে থেকে নতুন একটি বছরকে বরণ করে নিব, আমি অবশ্যই সবার উদ্দেশ্যেই বলবো যে আগামীকাল যেন এমন কোনো কিছুভাবে আমরা এমন কোনোভাবে আনন্দ না করি যেটা অন্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আজকে আপনাকে আমাদের আয়োজনে পেয়েছি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাকে ডাকার জন্য এনটিভিকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।